খাজনার চাইতে বাজনা বেশি আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের তথ্য ক্লাস পর্ব শুরু করছি। আজ থেকে আমাদের তথ্য ক্লাস শুরু হয়েছে। অনেকেই নতুন ভর্তি হয়েছেন। যারা তথ্য ক্লাসে নতুন ভর্তি হতে চান, আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে ক্লাস শেষ করে আপনার যে সামনে যে লক্ষ্য সেই লক্ষ্যটা অর্জন করার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমরা আজ আপনাদের 13টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই 13টি প্রশ্ন থেকে আশা করি 2 থেকে 3টা প্রশ্ন পাবেন। 13টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সেই 13টি প্রশ্নের ভিতরে আপনারা ব্রড অর্থাৎ বর্ণনামূলক যে প্রশ্নগুলো পড়ে সেখান থেকে আপনারা 2 থেকে 3টা সর্বনিম্ন 2টা কমন পাবেন। আপনার বড় প্রশ্ন লিখতে হয় কয়টা? 3টা। সেখান থেকে আপনি 2টা সর্বনিম্ন কমন পাবেন। 3টা পেতেও পারেন, 3টা প্রশ্ন কমন পেতেও পারেন, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে সর্বনিম্ন কয়টা প্রশ্ন কমন পাবেন আপনারা? 2টা কমন পাবেন। সেই প্রশ্ন আমি আজকে আপনাদের দিয়ে দেবো। এখন একটা প্রশ্নের উত্তর আমি লিখবো, এখন লিখে শেষ করতে পারিনি। ওইটা অবশ্য আগে দিয়েছি, রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে পারলে ওখানে বিষয়টা এমন আসবে যে স্থাপত্য সম্পর্কে 2 থেকে 3টা স্থাপত্যের বর্ণনা দিলেন, ভাস্কর্য সম্পর্কে কিছুটা লিখে 2 থেকে 3টা ভাস্কর্য বর্ণনা দিলেন, তারপরে চিত্রকর্ম সম্পর্কে লিখে 2 থেকে 3টা চিত্রকর্ম বর্ণনা দিলেন। অর্থাৎ 5টা পয়েন্ট লিখবেন, লিখে শেষ করে দিবেন। আর ভূমিকা তো আছেই। আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু চেষ্টা করব যে আমাদের ক্লাসটা আজকে লাইভ দেওয়া যায় কিনা। না, আমাদের ক্লাস মনে হয় লাইভ দেওয়া যাবে না। লাইভ দেওয়ার অপশন নাই, আন্তরিকভাবে দুঃখিত। আমরা ক্লাস পর্ব শুরু করি। তাহলে যেহেতু আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা রেকর্ড ক্লাস দিয়ে শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, লোকশিল্প থেকে লোকশিল্প, নাগরিক শিল্প। বাংলাদেশের লোকশিল্প নাগরিক শিল্প থেকে আপনাদের যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে লোকশিল্প যেহেতু ঐতিহ্যবাহী শিল্প আর লোকশিল্প একই, প্যাটার্নটা একই। লোকশিল্প আর নাগরিক শিল্প কি এক জিনিস? না, আমাকে কথা বলতে দিবেন। আপনারা দয়া করে এখন কথা বলবেন না। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার কথার মধ্যে আপনার কথা বলবেন। আপনারা কথাগুলো নোট করে রাখেন, একটা খাতায় লিখে রাখেন। আমি কথা বলা শেষ করলে যখন বলবো যে আপনাদের কার কি প্রশ্ন, তখন কথাগুলো বলবেন। তাহলে আমার কথা বলার শেষে আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার প্রশ্ন উত্তর আপনি অটো পেয়ে যাচ্ছেন। এখন সবাই সাউন্ড গুলো বন্ধ করে রাখেন। লোকশিল্প, নাগরিক শিল্প থেকে আপনার 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা হলো লোকশিল্প কাকে বলে, বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে আলোচনা করো। যেহেতু এই প্রশ্নটা আপনার গতবার ঐতিহ্যবাহী শিল্প হিসেবে আসছে, তার আগে লোকশিল্প হিসেবে সরাসরি আসছে, তাহলে আমার বাকি আছে কি লোক সংস্কৃতি কি এবং বাংলাদেশের লোক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে, এই একটা প্রশ্ন আছে। এবং নাগরিক শিল্প কি, বাংলাদেশের নাগরিক শিল্প বা লোকায়ত নাগরিক শিল্প অনুপম ঐতিহ্য বর্ণনা করো। এই প্রশ্নটা হয় এইটা নয় ওইটা, নাগরিক শিল্প নয় লোক সংস্কৃতি। লোকশিল্প দেয়, লোকশিল্প তো আপনাদের জানাই আছে। তাহলে আসলে ঘোরায় ফেরাই এখান থেকে একটা আসবে, তাহলে একটা আমাদের কমন মুক্তি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লোকশিল্পটা পেয়েছি, শীট আপনাদেরকে দিয়েছি, আপনারা পেয়েছেন, লোক সংস্কৃতিও পেয়েছেন। এখন আমাদের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা নাগরিক শিল্প। শহরের শিল্প, স্ট্রিট আর্ট এবং গ্রাফিতিকে একত্রিত করে এবং প্রায়শই শহরের স্থাপত্য বা বর্তমান শহরের জীবনধারা দ্বারা অনুপ্রাণিত হয়ে শহরে এলাকায় সৃষ্টি সমস্ত ভিজুয়াল আর্ট ফর্মের সংক্ষিপ্ত সারে ব্যবহৃত হয়। যেহেতু শহরের শিল্পগুলি পাবলিক স্পেসে বিদ্যমান দ্বারা চিন্তা করা হয়, সেগুলোকে প্রায় ভাঙচুর এবং ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস হিসাবে দেখা হয়। যদিও শহরে
শিল্প আশেপাশের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে শুরু হয়েছিল, যেখানে বিভিন্ন সংস্কৃতির বহু মানুষ একসাথে বাস করে। এটি আজকাল সীমাহীন সংখ্যক ব্যবহার সহ একটি আন্তর্জাতিক শিল্প ফর্ম। অনেক শহরের শিল্পী শহর থেকে শহর ভ্রমণ করে এবং সারা বিশ্বে সামাজিক যোগাযোগ রাখেন। আরবান আর্ট ধারণাটি রাস্তার শিল্প থেকে সৃষ্টি হয়েছে, যা মূলত গ্রাফিতি সংস্কৃতির সাথে সম্পৃক্ত। নাগরিক শিল্পকলার আমরা ভূমিকাটা জানলাম, এবার আমরা সংজ্ঞা দিব। নাগরিক শিল্প হলো একটি শহরের স্থাপত্য, পাবলিক স্পেস, স্মৃতিস্তম্ভ, শহরের নকশা এবং ল্যান্ডস্কেপের মোট সমষ্টি। এইটুকু লিখলে এনাফ, আর লেখা লাগবে না সংজ্ঞাটা। এবার যদি কেউ গুড়কাঠি দিতে চায় যে সহজ ভাষায় বলতে গেলে নাগরিক শিল্প হলো শিল্পের স্থান তৈরি করা, যা নিরবধি নাগরিক মূল্যবোধ তৈরি করে এবং সংস্কৃতিকে সংজ্ঞায়িত করতে সহায়তা করে। এই ভাষাটা আরো একটু সহজ করার জন্য এই লাইনটা দেওয়া হয়েছে, কিন্তু যদি কেউ প্রথম লাইনটা দিয়ে সংজ্ঞা শেষ করে দেয় তাহলে শেষ। এরপর নাগরিক শিল্পকর্মের বিষয়বস্তু। নাগরিক শিল্পকর্মের বিষয়বস্তু মানে কি কি মাধ্যমে তারা ছবি আঁকতো বা কোন কোন বিষয়কে কেন্দ্র করে তারা ছবিগুলো অঙ্কন করেছিল, সেই বিষয়টা আমরা আলোচনা করি। ছবি অঙ্কনের বিষয়, আপনারা যে শহরে ঘোরাঘুরি করেন, এখানে কি কি বিষয়ের ছবি দেখতে পান? দেখবেন বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক আপনার চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপত্যকলা। এরপরে আপনার পার্কের ভিতরে দেখবেন বিভিন্ন পশু পাখি প্রাণীর ছবি, ভাষা আন্দোলন ভিত্তিক কিছু ছবি, বা গ্রাম্য যে গ্রামীণ সমাজ জীবনের যে আপনার দৃশ্যগুলো, সেগুলো শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আপনার রেস্টুরেন্ট, শপিং মল, এইসব জায়গাগুলো আপনার দেখবেন এই ওয়াল পেন্টিং এর মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে বিষয়বস্তু সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেলেন। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু নাগরিক শিল্পের নিয়ে আলোচনা করব, নাগরিক শিল্পকর্ম নিয়ে। সেগুলোর মধ্যে অন্যতম আছে রিক্সা পেন্টিং। রিক্সা পেন্টিং কিন্তু শহর কেন্দ্রিক, এবং এই রিক্সা পেন্টিং এর জগৎটা আপনারা জানেন, এ সম্পর্কে একটা টিকাও থাকবে, আবার আপনার এই প্রশ্নের ভিতরেও আছে। সাপোজ মনে করেন এই রিক্সা পেন্টিং এর এই মূল সারমর্মটা যদি কেউ পড়ে থাকে, তাহলে টিকা যখন আসবে তখন টিকায় কিন্তু এর থেকে অনেক বড় করে দেওয়া, ওই টিকাটা না পড়ে এইটাই কিন্তু সে একটু ঘুরান ফিরান করে লিখলেই এই এখানে যেটুকু দেওয়া আছে এইটাই কিন্তু 1.5 পেজ হয়ে যাবে। আপনারা বড় প্রশ্নগুলো 3 থেকে 3.5 পেজের মধ্যে শেষ করবেন, আর টিকাগুলো 1.5 পেজের মধ্যে শেষ করবেন। 1 থেকে 1.5 পেজ মানে 1 পেজের একটু বেশি। বাংলার লোকশিল্প প্রধানত পল্লী নির্ভর, কিন্তু রিক্সা একটি শহর কেন্দ্রিক বাহন। এই বিবেচনায় আমরা রিক্সা চিত্রকে বলতে পারি নাগরিক লোকশিল্প। বিশ্ববিখ্যাত মনীষী গুন্টার গ্রাস তার ঢাকার রিক্সায় চড়ে রিক্সাকে আখ্যায়িত করেছেন ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী বলে। বাংলাদেশের রিক্সা প্রচলনের পর থেকেই চলতে থাকে বাহনটিকে সাজিয়ে তোলা নানা রকম নিরীক্ষা। হুড, মাঠগার্ড, সিটের হেলান সহ তার নানা অঙ্গে রং লাগানো অলঙ্করণ শুরু হয়। তবে চিত্রাঙ্কনের নির্দেশন পাওয়া যায় 1950 সাল থেকে। চিত্রাঙ্কন ও রং দিয়ে ডিজাইন করার পাশাপাশি বাহারি রঙের অয়েল শিট ও রেক্সিন কেটে ফুল লতা পাতার মোটিভ বানিয়ে রিক্সার সম্ভাব্য সকল অংশকে সাজিয়ে তোলা হয়। উজ্জ্বল ও স্নিগ্ধ উভয় ধরনের রঙের প্রায় সমান ব্যবহার পাওয়া যায় রিক্সা চিত্রে। হালকা শেড ব্যবহার করে ত্রিমাত্রিকতা ফুটিয়ে তোলা হয়। এছাড়া বিভিন্ন আপনার এখন বর্তমান যে রিক্সা পেন্টিং গুলো হচ্ছে, এখানে মনে করেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক, তারপরে বিভিন্ন পশু পাখি, প্রাকৃতিক দৃশ্য, এই বিষয়গুলো আপনার দেখা যায়। এমনকি আপনার যে পাকিস্তান শাসক দ্বারা যে নির্যাতিত আপনার বাঙালি নর নারী, তারপর রাজাকারের যে দালালি, লুটপাট, হত্যা, তারপরে আপনার মুক্তিযুদ্ধ গেরিলা বাহিনী আক্রমণ, যুদ্ধরত ছবি, এসবগুলো রিক্সা পেন্টিং এ আমরা দেখতে পাই। সাইনবোর্ড, নাগরিক শিল্প আরেকটি উল্লেখযোগ্য শিল্পকর্ম হলো সাইনবোর্ড। সরকারি ভবন, বিভিন্ন অফিস, দোকান, শপিং মল ইত্যাদি জায়গায় এটি ব্যবহৃত হয়। বিভিন্ন কালারের মাধ্যমে সাইনবোর্ড চিত্রিত করা হয়। তবে বেশিরভাগ সাইনবোর্ড শিল্পকর্মগুলো লেটারিং আর্টের অন্তর্ভুক্ত। লেটারিং আর্ট মানে অক্ষর দিয়ে যে আর্ট গুলো করা হয়, দেখবেন যে অক্ষরের বিভিন্ন নকশা থাকে।
এই অক্ষরের পাশাপাশি ফুল, লতাপাতা সহ বিভিন্ন রকমের চিহ্ন, মোটিভ এখানে দেখা যায়। ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন নাগরিক শিল্পে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। যদিও পূর্বে ব্যানার ডিজাইন গুলো হাতে করা হলেও বর্তমানে এটি মেশিনে করা হয়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মিছিল, মিটিং, সভা সমাবেশ ইত্যাদি জায়গায় এটি ব্যবহার করা হয়। লেটারিং, বিভিন্ন ধরনের ফন্ট, নকশা, ফিগার দৃশ্য ইত্যাদি বিষয়বস্তুর মাধ্যমে ব্যানার ডিজাইন করা হয়। এরপর দেয়াল চিত্র। আগেকার দিনে দেয়াল চিত্রগুলো গ্রামের ঘরের মাটির দেয়ালে দেখা গেলেও বর্তমানে এটি শহরে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। দেয়াল চিত্রের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে গ্রামের দৃশ্য, পশু পাখির দৃশ্য, ভাষা আন্দোলন ভিত্তিক চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র ইত্যাদি। আর এই চিত্রগুলো বেশি অঙ্কন করা হতো শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রাচীরে। প্রাচীর মানেও দেওয়াল, বিভিন্ন কালারের। প্রাচীর মানে এক ধরনের দেওয়াল, কিন্তু এটা আপনার ঘরের দেওয়াল না, কিন্তু আবার এটা ভাবেন না। এছাড়াও কিছু কিছু চিত্র শুধুমাত্র লাইন ড্রয়িং এর মাধ্যমে করা হতো। নাগরিক স্থাপত্য, ভাস্কর্য। স্থাপত্যের কথা চিন্তা করলে সর্বপ্রথম নাগরিক শিল্পকলার কথা চলে আসে, কেননা স্থাপত্য কলার মাধ্যমে নগরের সৌন্দর্য বৃদ্ধি পায়। বিভিন্ন মাধ্যমে করা নাগরিক স্থাপত্যগুলো নগরের ঐতিহ্য, শাসন ব্যবস্থা, সাংস্কৃতিক দিক সহ বহু পুরাতন স্মৃতি বহন করে। স্থাপত্যগুলোর সৌন্দর্য বৃদ্ধির জন্য ছোট বড় অনেক ধরনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, এছাড়া বহু প্রকারের পশু পাখির ভাস্কর্য, পাথর, কংক্রিট, কাঠ ইত্যাদির মাধ্যমে ভাস্কর্যগুলো তৈরি করা হতো। আবার এই জিনিসই কিন্তু রিক্সা পেন্টিং এ গিয়ে আপনার অঙ্কন করা হয়েছে। রিক্সা পেন্টিং এর যে আপনার টিনের পাত থাকে সেখানে। উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় বাংলাদেশের নাগরিক শিল্প তার ঐতিহ্য দ্বারা আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে সুপরিচিত করে তুলেছে। তাছাড়া দেশের অধিকাংশ শিল্পী সাহিত্যিকরা শহরমুখী হওয়ায় নাগরিক শিল্প আরো শক্তিশালী হয়ে গেছে। আচ্ছা, এই যে এই সবুজ, সবুজ আপনি ক্লাসে নাই? সবুজ আপনি ক্লাসে নাই? মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে কিন্তু ক্লাসে নাই। ওই মেসেজ ক্লাসের পরে দেখেন না হলে স্যার। আরে না, একটা কমন সেন্সের বিষয় আছে না, যে আমি ক্লাসের লিংক দিয়েছি, তারপর সাজেশন দিয়েছি, তো উনি ক্লাসে না থেকে ওই মেসেঞ্জারে প্রশ্ন করতেছে। তাহলে আমরা নাগরিক শিল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এরপরে আমাদের যে বিষয়টি আছে, যে ফ্রেস্কো চিত্র আপনার অঙ্কনে, ফ্রেস্কো চিত্র তৈরির উপকরণ ও কৌশল সম্পর্কে আমরা জানি। আগে আমরা ফ্রেস্কো জিনিসটা আসলে কি সেটা জানি। এই দেয়াল চিত্রের আর এক নাম হলো ফ্রেস্কো চিত্র। এই ফ্রেস্কো চিত্র দুই ভাবে করা যায়, একটা হলো ভেজা মাধ্যমে আর একটা হলো শুকনো মাধ্যমে। এই ভাষাগুলো অনেক সহজ করে সাজিয়েছি। এই ভাষাগুলো আপনারা বইতে পাবেন না, এগুলো সব আমি নিজে নিজে তৈরি করছি, মানে কিছুটা বইয়ের সাহায্য নিয়ে বাকিটা নিজে থেকে দিয়েছি। ফ্রেস্কো ইতালীয় শব্দ, যেগুলো মূল রুট গুলো বই থেকে নেওয়া, বাকিগুলো আমার দেওয়া। ফ্রেস্কো ইতালীয় শব্দ, এর অর্থ দেয়াল চিত্র। তবে ফ্রেস্কো শব্দটি রঙের ব্যবহার কৌশল বোঝানোর জন্য ব্যবহৃত হয়। প্রাগৈতিহাসিক যুগে রঙকে টেকসই করার জন্য অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হতো। ফ্রেস্কো সেই প্রাচীনতম পদ্ধতির একটি পরিবর্তিত রূপ। গুঁড়ো রঙকে ব্যবহার করার সময় জলে গুলে নেওয়া হয়। সেই জল রং সেই জল রঙের ছবি আঁকা হতো দেওয়ালে, কিন্তু দেওয়ালে শুকনো থাকলে রং ধরবে কি করে, তাই ছবি আঁকার ঠিক আগে দেওয়ালে প্লাস্টার করে নেওয়া হতো। তারপর সেই ভেজা প্লাস্টারে আঁকা হতো ছবি। এই ছবিকে বলা হয় ফ্রেস্কো। তাহলে ফ্রেস্কো জিনিসটা আসলে কি আপনারা অলরেডি বুঝতে পারছেন। ফ্রেশ মানে সদ্য করা বা নতুন, ফ্রেশ মানে সতেজ যে জিনিসটা। ফ্রেস্কো মানে সদ্য প্লাস্টার করা ভেজা দেওয়ালে জল রং দিয়ে আঁকা ছবি। এই ফ্রেস্কো আঁকতে গেলে সময়সীমা মেনে ছবি আঁকতে হয়, কারণ প্লাস্টার ভেজা থাকতেই থাকতেই তাদের রং দিয়ে ছবি আঁকা যাবে। কিন্তু যদি প্লাস্টার শুকিয়ে যায় তবে সেখানে আর রং ধারণ যাবে না। আবার ভেজা প্লাস্টার জল রং দিয়ে আঁকা ছবি।
প্লাস্টার শুকিয়ে গেলে সেই রং আর ওঠে না। প্লাস্টার ও ছবি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেয় একে অপরকে। এবার আমরা করণ কৌশল সম্পর্কে জানবো। ওই যে বললাম ভেজা মাধ্যম আর শুকনো মাধ্যম। ফ্রেস্কোচিত্রে প্রধান উপকরণ চুন, বালি ও রং। 3 ভাগ বালি 1 ভাগ চুন, এই আনুপাতিক হারে পরিমাণ মতো বালি ও চুন সামান্য পানিতে এমন ভাবে পিষে মেশাতে হবে যাতে করে চুনের গোড়ার কোনরূপ অস্তিত্ব না থাকে। দীর্ঘদিনের ভেজা পুরানো চুন ফ্রেস্কো চিত্রের জন্য উৎকৃষ্ট। চুন বালির এই প্লাস্টার নির্দিষ্ট স্থান বা দেওয়ালে 2 স্তরে লাগাতে হবে। প্রথম স্তরে প্লাস্টার শুকাবার পর দ্বিতীয় স্তরে প্লাস্টার আস্তর লাগাতে হবে। দন্তুস্বয় তয়রা, এই হলনটা থাকলে মনে করবেন যে ওটা যুক্ত বর্ণ। দন্তুস্বয় তয়রা আস্তর লাগাতে হবে এবং এই আস্তর লাগাবার পূর্বে প্রথম স্তরের উপরে কিছু হিজিবিজি রেখা দাগ কেটে নিতে হবে, কারণ ওইগুলোকে ধরে রাখার জন্য। ওই যে আপনার পরে যে আপনি যে ছবি বা রংগুলো দেবেন ওইগুলো ধরে রাখার জন্য হিজিবিজি করে দেবেন। তারপর যাতে দ্বিতীয় স্তরের প্লাস্টার প্রথম স্তরের সাথে ভালোভাবে মিশে লেগে যেতে পারে। ব্যবহৃত চুন বালির এই আস্তরে কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রেট বায়ুমণ্ডলের সংস্পর্শে মিশে ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করে, যা বস্তুতপক্ষে চক বা চুনা পাথরের সঙ্গে সম্পৃক্ত। দেয়ালে লাগানো আস্তর ভেজা অবস্থায় থাকতে থাকতে রং প্রয়োগের মাধ্যমে ছবি আঁকার কাজ সম্পূর্ণ করার নিয়ম। তবে তার পূর্বে আস্তরে অতিরিক্ত পানি শুকিয়ে কিছুটা শক্ত হওয়ার পর পরিকল্পিত ছবি ড্রয়িং করে নিতে হয়। হালকা লাল বা অন্য যে কোনো রঙের রেখার সাহায্যে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার মধ্য দিয়ে নকশা করণের কাজ সম্পন্ন করতে হয়। ধন্যবাদ। এরপরে আমরা যে স্থানে ছিলাম দেখেন, এইভাবে আপনার যে আস্তরণ দিয়ে এই ফ্রেস্কো চিত্রগুলো আঁকা হতো। হালকা লাল বা অন্য যে কোনো রঙের রেখার সাহায্যে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার যে আপনারা যে কুইক ড্রয়িং গুলো করেন, এইগুলো কিন্তু আগে ফ্রি হ্যান্ডে এই কুইক ড্রয়িং এর মতো করে ওয়ালে এইগুলো অঙ্কন করে নেয়। অঙ্কন করে নিয়ে তারপর এই যে আপনার বিভিন্ন যে কালার এগুলো দেয়, দিয়ে যত সৌন্দর্য করা যায় আর কি। দেওয়ালের আকার এর আবার কিছু একটা ভাগ আছে যে আগের যে দেয়ালগুলো ছিল সেগুলো এখন কি হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আগে আঁকার জায়গাগুলো ছিল ছোট ছোট, কিন্তু এখন আঁকার জায়গাগুলো আরো বিস্তার লাভ করছে। আগে ছোট ছোট ওয়ালে আঁকতো, এরকম জায়গা ভাগ করে দিত, কিন্তু এখন ওয়াল গুলো অনেক বড়। দেওয়ালে আঁকা বড় হওয়ার কারণে একদিন যদি ফ্রেস্কো চিত্র শেষ করা সম্ভব নয়, তাহলে তারা কি করবে বা এই অঙ্কনের জন্য কি করতে হবে, যে আপনার যে পর্যন্ত শেষ হয়েছে ওই পর্যন্ত রেখে দিতে হবে। তারপর পরের দিন সেখান থেকে আবার শুরু করতে হবে। ওই যে অর্ধেক কাজ করে আপনি রেখে দিবেন, বাকি অর্ধেক কালকে এসে করবেন, ফ্রেস্কো চিত্রে এরকম করা সম্ভব নয়। ফ্রেস্কো চিত্রে ব্যবহারের জন্য প্রাকৃতিক রঙই উৎকৃষ্ট। এই রং মাটি ও পাহাড়ি অঞ্চলের এক ধরনের ক্ষুদ্রক্ষুদ্র পাথর থেকে প্রস্তুত করা হয়। প্রাপ্ত বিভিন্ন রঙের পাথরকে পানিতে ভিজিয়ে ঘষে ঘষে মিহি তরল আকার প্রস্তুত করা হয়। বর্তমান কালে পাউডার আকারে বিভিন্ন কোম্পানির রং আপনারা বাজারে দেখতে পাবেন। আপনারা যদি দেখবেন যে সিনথেটিক বা আপনার যে কালার গুলো থাকে, আপনারা যে প্লাস্টিক পেইন্ট, তারপরে আপনার যে বিভিন্ন কৌটা, টিনের কৌটা যে কালার গুলো থাকে, পার্মানেন্ট যে কালার গুলো, এগুলো আপনারা এই ফ্রেস্কো পেন্টিং বা ওয়াল পেন্টিং এ ব্যবহার করতে পারবেন। ভেজা মাধ্যম ছাড়াও ফ্রেস্কো চিত্র শুকনো মাধ্যমেও করা যায়। এই পদ্ধতিতে গুঁড়ো রং ডিমের কুসুমের সাথে মিশিয়ে চিত্রে ব্যবহার করতে হবে। এই কারণে এই পদ্ধতিকে ফ্রেস্কো শুকনো টেম্পারা পেন্টিং বলা হয়।
বত্তিচেল্লি এবং টিসিয়ান এই পদ্ধতিতে চিত্রাঙ্কন করেছেন। আর উপরে ফ্রেস্কো চিত্রের অঙ্কনের জন্য মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু বিখ্যাত, সিস্টেন চ্যাপেল ছাদ চিত্র। মাইকেল অ্যাঞ্জেলো আপনার শিল্পকর্ম পড়ছে না, সিস্টেন চ্যাপেলের ছাদ চিত্র যেটা, ওইটা কিন্তু ফ্রেস্কো পেন্টিং, ওয়াল পেন্টিং যেটা বলে, দেওয়াল পেন্টিং। অজন্তার দেওয়ালে চিত্র এই ফ্রেস্কো সেক্কো, এই সেক্কো হলো আপনার আপনার শুকনো পদ্ধতি, সেক্কো মানে শুকনো বলতে আঁকা। এই পদ্ধতিতে দেয়াল চিত্র আঁকতে হলে প্রথমে আপনার সাদা দেয়ালের সম্পূর্ণ জায়গাতে সাদা তৈরি করে, ব্যাকগ্রাউন্ডটা সাদা তৈরি করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, কাদা, গোবর, পাথর চূর্ণ এবং কখনো কোনো তুষ মিশিয়ে আস্তর প্রস্তুত করে দেওয়াল গাঁথতে লাগাতে হয়। এই আস্তরটা 1 থেকে 8 ইঞ্চি থেকে 3 বাই 4 ইঞ্চি, 1 থেকে 8 ইঞ্চি অথবা 3 থেকে 4 ইঞ্চি অব্দি পুরু হতে পারে। পরে আস্তরের উপর ঝিনুক বা শামুকের চুনের পাতলা ডিমের খোসার মতো প্রলেপ দিতে হয়। এই আস্তর খুব মোটা পুরু করে ভেজা অবস্থায় রেখে ফ্রেস্কো ভেজা পদ্ধতিও ছবি আঁকা যায়। মানে এটা কেবল ভিজিয়ে রেখে, ভিজা পদ্ধতি, শুকনো পদ্ধতি কি আপনি শুকনো ভাবে লাগানোর পরে এইটা কেবল ভিজা পদ্ধতিও কি করা যায়, আপনার ছবি অঙ্কন করতে পারবেন। এরপর দেখেন, অনেক সময় আস্তর হিসেবে পুরো ফিগার সবুজ রং ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রথমে নরম সবুজে পুরো শরীর রং করা, এরপর তার উপর গোলাপি রঙের প্রলেপ দেওয়া। এই প্রথার কারণে স্নিগ্ধ অথচ স্বচ্ছ এক প্রকার ধূসর রং পাওয়া যায়। এছাড়া লাল, কালো, ব্রাউন প্রভৃতি রং প্রয়োজন মাফিক চিত্রে ব্যবহার করা যাবে। এইভাবে শুকনো আস্তরের উপর ছবি আঁকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পানির ছিটা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে ওই জায়গাটা ভিজে না যায়। এইভাবে ভেজাবার পর রং, চুন ও প্লাস্টার একসাথে শুকিয়ে কঠিন আকার ধারণ করে। এমনি ভাবে অঙ্কিত রঙিন চিত্র দেয়াল গাত্রে দীর্ঘস্থায়ী হয়। এটা হলো আপনার ফ্রেস্কো চিত্র অঙ্কন পদ্ধতি ও করণ কৌশল। কিভাবে অঙ্কন করবেন, অঙ্কন পদ্ধতি মানে অঙ্কন করার বিভিন্ন মাধ্যম বা সিস্টেম। আর করণ কৌশল, করণ মানে ওই যে কৌশল মানে যে মাধ্যমগুলো ব্যবহার করছেন। আর উপকরণ কোনগুলো, যে আপনি এই চুন, তারপরে তো আপনার রং, বালি, পাথর, তুষ, এইগুলো সব উপকরণ। তাহলে একসাথে আমি এখানে পয়েন্ট দিয়ে দিলাম ফ্রেস্কো চিত্র উপকরণ ও করণ কৌশল। আপনারা কেউ যদি মনে করেন যে ফ্রেস্কো চিত্র উপকরণ যদি এই বিষয়গুলো, এই যে চুন, বালি, রং, তারপরে আপনার দেওয়াল বা চিত্রপট হিসাবে দেওয়াল, এই বিষয়গুলো যদি আপনারা আগে থেকেই মনে করেন, যদি উপকরণ হিসেবে আলাদা লিখতে চান, আপনারা সিলেক্ট করে রাখতে চান আগে থেকে, তাহলে পারবেন। আপনারা এটা আলাদা একটা পয়েন্ট করবেন আর নিচে দিবেন যে ফ্রেস্কো চিত্র অঙ্কন পদ্ধতি। তাহলে এখানে আর একটা পয়েন্ট বাড়লো। আর যদি কেউ মনে করে যে একসাথে লিখে দিতে পারে, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা শেষ করবেন। এরপরে তাহলে আমরা যে বিষয়টা বলবো সেটা শিল্পী শফিউদ্দিন সম্পর্কে বলবো। বাংলাদেশের ছাপচিত্রের জনক কে? বাংলাদেশের ছাপচিত্রের জনক হলো শিল্পী শফিউদ্দিন আহমেদ। এই শফিউদ্দিন আহমেদ হলো ছাপচিত্রের জনক। তার সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। আলোচনা করার পরে তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম। তার আগে আমরা সে কোন কোন বিষয়ে কাজ করেছে সেগুলো আমরা একটু ভূমিকার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তিনি উড কাট, উড এনগ্রেভিং, অ্যাপয়েন্টিং, লিথোগ্রাফ, ড্রাই পয়েন্ট বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। আর তার উল্লেখযোগ্য যেসব শিল্পকর্মগুলো রয়েছে সেগুলোর মধ্যে হলো বনানী পথ। এই বনানী পথ একদম সহজ, ঠিক আছে। এটা সাঁওতালদের নিয়ে আপনার এই ছবিটা অঙ্কন করা। এখানে আদি মানুষকে তুলে ধরা হয়েছে এবং এখানে দল বেঁধে মনে করেন যে বাজারে যাচ্ছে, কেউ গোসল করতেছে, এই বিষয়গুলো আপনার এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একদম সহজ ভাষা এখানে দেওয়া। এই ভাষাগুলো আমি নিজে থেকে সাজাইছি, আপনারা পড়লে একবার বুঝতে পারবেন। তারপর সাঁওতাল কুমারীগণ, এই সাঁওতাল কুমারীদের নিয়ে এখানে বর্ণনা দেওয়া আছে। আপনারা এই বর্ণনাটা পড়লে সহজে আয়ত্ত করতে পারবেন। এরপর বন্যায় এক ও দুই, মানে বন্যায় 1 ও 2টা দৃশ্য আমি একসাথে করে দিচ্ছি, এখানে আলাদা আলাদা ছিল। এই জন্য বন্যায় 1 ও 2কে একসাথে করে একটা মানসম্মত আমরা কি করে দিলাম, প্রশ্ন তৈরি করে দিলাম। এরপর বন্যা হ্রাস, বন্যা যে আসছে, তাহলে বন্যা যাওয়ার যে একটা ছবি, যে বন্যা চলে যাওয়ার পরে
পরিবেশটা কেমন হয় সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেতু পারাপার, এই সেতু পারাপার আপনার একটা গুরুত্বপূর্ণ ছবি। এই বড়টা পড়লে আপনারা অবশ্যই পারবেন। এখন যে কোনো শিল্পী বা আপনার কোনো শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করতে গেলে আপনারা কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে পারেন। আমি এখানে একটা একটা প্রশ্ন এক এক প্যাটার্নে দিছি, কারণ মার্ক যেন একই রকম 5, 6, 7 এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। যখন প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন হবে তখন দেখবেন যে প্রশ্ন নম্বরও বেশি পাচ্ছেন। এই যে বাংলাদেশের ছাত্রত্ব জনককে যখন এই শিল্পী সম্পর্কে আলোচনা করবেন তখন আপনারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে এই প্রশ্নটা যখন আপনি পড়ছেন বা একবার রিডিং পড়বেন তখন দেখবেন যে আপনি ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারছেন। বুঝতে পারার পরে যে এই শিল্পীর শিল্পকর্মের বিষয়বস্তুগুলো কি ছিল, তাহলে আপনি শিল্পকর্মের বিষয়বস্তু আলাদা করে আর লিখতে। ছাপটা কি স্যার? জি, ছাপ চিত্রটা আসলে কি স্যার? প্রশ্ন খাতায় লিখে রাখেন। এরপরে কি যে আপনি যে এর মূল বিষয়বস্তুটা আপনি আলাদা করে লিখতে পারবেন। আবার এই শিল্পী কিভাবে আপনার বর্ণনাগুলো দিয়েছে, তার শিল্পকর্মর ক্যারেক্টারটা কেমন টাইপের, যে তিনি অধিকাংশ ছবিগুলো ছাপচিত্রের মাধ্যমে অঙ্কন করেছে। আর এই ছাপচিত্র জিনিসটা কি? ছাপচিত্র জিনিসটা হলো যে কোনো কিছু কাঠ বা আপনার স্টিল বা কোনো কাগজ এর পরে প্রাথমিক অবস্থা অঙ্কন করে নেওয়া, অঙ্কন করার পরে তাতে কালার দিয়ে সুন্দর করে আপনার যে সম্পূর্ণ যে ছাত্রছাত্রীদের আপনার করণ কৌশল সেটা সম্পূর্ণ করার পরে এটাকে ছাপ মেশিনের মাধ্যমে, অর্থাৎ যে মেশিনটার মধ্যে চাপ অর্থাৎ চাপ প্রয়োগ করে যে চিত্র হবে, মনে করেন আপনি একটা কাগজে অঙ্কন করছেন, ওর নিচে আর একটা কাগজ দিচ্ছেন, বা আপনার কাঠের উপরে একটা কাঠের তলে আপনি ছবি অঙ্কন করছেন, বা একটা স্টিলের পাতে আপনি ছবি অঙ্কন করছেন, এসিং যেটা বলে। এই যে আপনি ছবি অঙ্কন করলেন, অঙ্কন করার পরে ওই জিনিসটা ওই কাঠ কাগজ বা স্লিপ পাতের নিচে আর একটা কাগজ দিয়ে চাপ প্রয়োগের ফলে এটা মেশিন আছে ছাপচিত্রের আপনার জন্য, ছাপ দেওয়ার জন্য আলাদা মেশিন আছে। ওই মেশিনের মাধ্যমে এরকম রোল ঘুরাই ঘুরাই যখন আপনি ওইটা ছাপ হিসাবে সুন্দর করে 3-4টা একটা ছবি থেকে 3-4 বার মানে 3-4 বার ছাপ নেওয়া যায়, মানে যেটা সব থেকে সুন্দর হবে দেখতে ভালো লাগবে সেটাই রেখে দিবেন, বাকিগুলো আপনি ওর খসড়া হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে মেশিনের মাধ্যমেই এক বস্তু থেকে আর এক বস্তুতে ছাপের মাধ্যমে যে আপনি শিল্পকর্মটা তৈরি করছেন সেটা হলো ছাপচিত্র। তাহলে আপনারা এর বৈশিষ্ট্য দিলেন, তারপরে এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে তারপর তার উল্লেখযোগ্য শিল্পকর্ম। আপনি যখন একটা শিল্পীর শিল্পকর্ম বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য তুলে ধরবেন তখন এই যে শিল্পকর্ম সম্পর্কে 3 থেকে 4টা পয়েন্ট দিলে হবে, তখন আর 5টা পয়েন্ট দেওয়া লাগবে, 3টা পয়েন্ট দিলে আনাপ। আর আপনারা লিখবেন 3 থেকে 3.5 পেজ, এর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, বেশি লেখার দরকার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমরা এতক্ষণ যাবত আপনাদেরকে মোটামুটি 3টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি। আর বাকি প্রশ্নগুলো আপনাদের এর আগে পড়ানো হয়েছে জয়নুল আবেদিন, তারপরে নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার অবদান, শিল্পী রাফায়েল, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, এস.এম. সুলতান, তেল রং চিত্র অঙ্কন পদ্ধতি, মেসোপটেমিয়ার সভ্যতা শিল্পকর্ম, মূলত স্থাপত্য। মেসোপটেমিয়া কিন্তু স্থাপত্য প্রতি বেশি গুরুত্ব দিয়েছে, ওখান থেকে আসলে স্থাপত্য সম্পর্কে বেশি আলোচনা করবে। বাংলাদেশের লোকশিল্প, সিন্ধু সভ্যতায় ভাস্কর্য, অর্থাৎ সিন্ধু সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করা একটা জিনিস, আর সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার অবদান, এই দুইটা একটু পার্থক্য আছে, এই জন্য আলাদা আলাদা পড়তে হবে। তাহলে আমরা যদি সিন্ধু থেকে একটা প্রশ্ন পাই, লোকশিল্প এই নাগরিক শিল্প লোক সংস্কৃতি লোকশিল্প থেকে একটা প্রশ্ন পাই, তাহলে আমার এখান থেকে 2টা প্রশ্ন অলরেডি চলে আসছে। রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করো, এখান থেকে একটা পাওয়ার সম্ভাবনা আছে। জয়নুল আবেদিন, এস.এম. সুলতান আর আপনার শফিউদ্দিন আহমেদ থেকে একটা পাওয়ার সম্ভাবনা আছে। রাফায়েল এবং আপনার লিওনার্দো দা ভিঞ্চি এখান থেকে, এই দুটো থেকে একটা, অর্থাৎ আমার এই 13টা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ আশা করি 2টা প্রশ্ন আপনি অনায়াসে কমন পাবেন। আর একটা প্রশ্নের জন্য আপনার একটু
পড়তে হবে। এখান থেকে তিনটাও পেতে পারেন, তিনটা প্রশ্ন পেতে পারেন, কিন্তু আমরা আরো অনেকগুলো প্রশ্ন সম্পর্কে ধারণা রাখবো। আর এই 13টা প্রশ্ন আমরা একেবারে সুন্দর করে মুখস্থ করে রাখবো, কারণ এই 13টা প্রশ্ন হলো মূল সিলেবাস থেকে, প্রত্যেকটা টপিকস থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে 13টা প্রশ্ন সাজানো হয়েছে। মূল সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে এই 13টা প্রশ্ন সাজানো হয়েছে। আর ওইটা হলো টোটাল সিলেবাস। আমি ওখানে আর একটা টপিকস বাদ দিয়েছি ওই মূল সিলেবাস থেকে, পারস্যটা বাদ দিয়েছি, কিন্তু পারস্য সভ্যতা টিকা হিসেবে আসতে পারে। আপনারা পারস্য সম্পর্কে যদি ধারণা নিতে চান নেবেন, কারণ আপনাদের সব প্রশ্ন উত্তর লিখতে হবে না, আর সব তো আমার বাধার দরকার নেই। আপনার 3টা বড় প্রশ্ন এবং 4টা টিকা কমন থাকলেই হবে। এটাই আপনার টার্গেট থাকবে, যে 3টা বড় প্রশ্ন আর আপনার 6টা প্রশ্ন পড়বে, সেখান থেকে আপনাকে 3টা কমন থাকলেই হলো। আর আপনার টিকা 8টা পড়বে, সেখান থেকে 4টা টিকা কমন থাকলেই হবে। আর আশা করি আমার টার্গেট কি, আপনার 40 নম্বর, 35 থেকে 40 নম্বর কমন পাবে এরকম। আর 35 থেকে 40 নম্বর যার কমন থাকবে সে অনায়াসে 25-30 পাবে, অনায়াসে 25-30 পাবে। আমার টার্গেট হলো 60 নম্বর, ব্যবহারিকে 30, লিখিতই 30, এই মোট 60 নম্বর পাইলে আপনার সিরিয়াল 100-র ভিতরে থাকবে, 1-200-র ভিতরেই থাকবে। আর এটা বিশ্বাস রাখবেন, আপনাদের মতন এরকম গোছানো কেউ কিন্তু কোনো শীট পাবে না। আর আপনাদের অতিরিক্ত দাবি, এই দাবি আসলে কোনো যুক্তিসঙ্গত দাবি না। রোমান শিল্পকলার শীট আমি এখনো রেডি করে পারিনি। রোমান শিল্পকলা সম্পর্কে আমি দেখেন লিখছি, এই যে রোমান শিল্পকলা সম্পর্কে, স্থাপত্য সম্পর্কে 5টা পয়েন্ট দিচ্ছি। ফরচুনা, ভিলিজ, সিভিল মন্দির, ফোরাম, তারপরে যে ব্যাসিলিকা, এগুলো পয়েন্ট আকারে দেবো, আপনাদের আগ্রহ দিয়েছি, ওটাও পড়তে পারেন। তাহলে এটা আরো সহজ ভাষা, এটাও পড়তে পারেন। স্যার আমাদের তো রোমান ওই যে শিল্পকলার আগের যে শীটটা রয়েছে ওইটা তো মানে পুরোপুরি গুছানোই ছিল, ওইটা পড়লে হবে না স্যার? হ্যাঁ, হবে, রোমান হবে। স্থাপত্য কলা স্যার। জি স্যার। স্যার রোমান শিল্পকলার যে শীটটা রেডি করছেন আরেকবার একটু দেখাবেন স্যার, একটু এক নজর দেখতাম স্যার। ওইটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, আপনি স্ক্রিনশট মারবেন, আমি জানি ওটা আপনার স্ক্রিনশট দরকার জি নেই, স্যার। আমি ওটা দিয়ে দেবো। আমি যেটা রেডি করবো সেটা তো দিয়ে দেবো। এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমরা ক্লাস পর্ব শেষ করছি। এরপর প্রশ্ন পর্বে যাবো। কার কি প্রশ্ন সেটা অবশ্যই বলবেন, আমরা সেই প্রশ্নগুলো শুনবো।